শাড়ির কুচিগুলো এক হাতে ধরে তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামলাম। তারপর যেই কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকবো অমনি একজনের মাথার সাথে জোরে বাড়ি খেয়ে থপ করে নিচের মাটিতে পড়ে গেলাম। কিন্তু সে পাথরের মূর্তির মতো সোজা দাঁড়িয়ে আছে। আমার মাথাটা গেল রে, নিশ্চয়ই ফেটে গেছে। কে রে? হ্যাঁ, চোখে কি দেখেন না নাকি? আমার মাথা ফাটানোর দায় সম্পূর্ণ আপনার। কারণ মাথার সাথে লাগলো নাকি লোহার সাথে তাই বুঝতেছি না। মাথা ধরে নিচে বসে বিলাপ করা শুরু করলাম। আমার মাথাটা নিশ্চয়ই ফেটে গেছে, প্রচুর ব্যথা করছে। কয়েক মিনিট তপ্তা মেরেছিল। আশেপাশের কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিলাম না। যখন হুঁশ এলো তখন চিৎকার করেই কথাগুলো বলে উঠলাম। সামনের মানুষটা আমাকে মাটি থেকে ওঠানোর জন্য তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি সশব্দে তার হাতে একটা চড় মেরে হাত সরিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালাম। মাটি থেকে উঠে শাড়ি ঝাড়া দেওয়ায় মনোযোগ দিলাম। যার দরুন সামনে থাকা ব্যক্তিটিকে আর দেখা হলো না। আরে ওকে? তার প্রশ্ন শুনে চোখ দুটো ছোট ছোট করে তার দিকে রাগি লুকে তাকালাম। দুই হাত পকেটে গুজে একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তার পেছনে আরো কতগুলো ছেলে। মাথায় বাড়ি খাওয়ার চক্করে আশেপাশের কোনো দিকে খেয়াল ছিল না আমার। শাড়ির আঁচলটা কোমরে গুজে দুই হাত কোমরে রেখে তাদের দিকে ঝগড়া করার ভঙ্গিতে বললাম, ইচ্ছে করে আমার মাথার সাথে আপনার মাথা বাড়ি খেয়ে এখন ভালো সাজা হচ্ছে? দিলেন তো আমার শাড়ির অবস্থা খারাপ করে। আমার মাথাটা এখনো ব্যথা করছে। আপনার মাথার কি লোহা দিয়ে বানিয়েছেন নাকি? হ্যাঁ, মেয়ে দেখলে কি হুঁশ থাকে না? সব সময় অজুহাত খুঁজেন কিভাবে মেয়েদের ডিস্টার্ব করা যায়। আমার শেষের কথাটা শুনে সবাই রেগে গেল। সাথে ছেলেগুলো আমার দিকে তেড়ে আসতেই সেই ছেলেটা হাত বাড়িয়ে চোখের ইশারায় তাদের মানা করলো। তারপর আমার দিকে তাকিয়ে অনেকটা রাগী কণ্ঠে বলে উঠল, আপনি কিন্তু এবার বেশি বলছেন। আমি একটু বেশি বলছি না, যা সত্যি তাই বলছি। আপনাদের সাথে কথা বলার মতো কোনো মুডে আমি নেই, তাই রাস্তা মাপেন। যত সব, মুডটাই খারাপ করে দিল। পরপর দুইবার ভেঙচি কেটে তাদেরকে সাইড কাটিয়ে সামনের দিকে চলে গেলাম। একবার পেছনে ঘুরে দেখি সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন তা আমি জানি না। পেছনে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে আরেকজনের বুকের সাথে এসে মাথা বাড়ি খেলো। আজকে দিনটাই খারাপ আমার। আমি মাথায় শুধু বাড়িই খাচ্ছি। বিরক্তি মাখা মুখ নিয়ে মাথা উঠিয়ে দেখি লোকটা আর কেউ নয়, আমার খালাতো ভাই তায়াং। চোখ দুটো হাতির চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কপাল কুঁচকে বলল, চোখ কোথায় রেখে হাঁটিস নোভা? পেছনে তাকিয়ে হাঁটতে হাঁটতে না জানি কখন কিছুর সাথে বেঁধে উষ্টা খেয়ে পড়িস, আর শাড়ি খুলে 13টা বেজে যায়। এত সময় লাগে তোর? তোর জন্য অপেক্ষা করতে করতে আমার মাথার চুল সাদা হওয়ার জোগাড়। 1 মিনিট কারোর সাথে ঝামেলা করিসনি তো আবার? এই তোর মাথায় কি ভালো কিছু ঘোরে না রে? সব সময় আমি ভেজাল করতে কলেজে আসি। আজকে একটা অনুষ্ঠানের দিন, সেখানে আমি ভেজাল করব? এতটা বোকা এই নোভা নয়। আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাসের গুল্লি মারি। তন্নি কোথায়? স্টেজের ভেতর বসে আছে, আমি তোকে নিতে এসেছি। আর 5 মিনিট দেরি করলে আমি বাসায় যেতাম, সেখান থেকে কান ধরে তোকে নিয়ে আসবো বলে। একে তো আমাকে রেখে চলে এসছিস, তার মধ্যে এত কথা। যা ভাগ সামনে থেকে। এখানে দাঁড়িয়ে কি ঝগড়া করবি শাকচুনি, নাকি ভেতরেও যাবি? তায়াং ভাই একদম শাকচুন্নি বলবি না। আমি কি তোকে এখন পাঠা বলি? দেখ, আমি মোটেও ঝগড়া করার মুডে নেই, ভেতরে চল। আমি কিছু বলার জন্য মুখ খুলেছিলাম, তার আগেই তায়াং ভাইয়া আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। স্টেজের ভেতরে তন্নির পাশে বসিয়ে কোথায় জানি গেল। আজকে দুটোর সাথে মাথায় বাড়ি খেলাম, কিন্তু কাউকে মন মতো বকতে পারিনি বলে গাল ফুলিয়ে বসে রইলাম। তন্নি জিজ্ঞেস করলো, কি হয়েছে নোভা আপু তোমার? মুখটাকে এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? একদম কথা বলবি না, সবকিছু তোর জন্য হয়েছে। আমি কি করছি? তোরা ভাই বোন ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছিস, আমাকে একা রেখে চলে এসছিস। আমার কবিতা আবৃত্তি ছিল, তোমাকে তো বললাম আজ আমার জলদি যেতে হবে, কিন্তু তুমি তো শুনলে না। সকাল 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে। তৈরি হওয়ার সময় তোমাকে তো ঠেলে ঢাকিয়ে উঠাতে পারলাম না। তোমাকে যখন জিজ্ঞাসা করলাম আমি কি চলে যাব, তুমি কি আমাদের সাথে যাবে, তখন স্পষ্ট করে কাট কাট গলায় বললে যে তোরা চলে যা, আমি একা চলে যেতে পারবো। ঘুমের মধ্যে আমি কি বলেছি তা নিজেও জানি না, তাই বলে আমাকে একা রেখে চলে আসবি? আমাদের কি দোষ? তুমিই তো বললে। তোরা থাকলে কি এত কাহিনী হতো?
না আমি তাড়াহুড়ো করে আসতাম, আর না ওই ছেলের সাথে ঝামেলা হতো। তন্নি অবাক হয়ে বলল, কোন ছেলের সাথে আবার ঝামেলা করেছো? আজকের দিনেও এইসব ছাড়োনি? বকর বকর করিস না তো, মেজাজ গরম আছে, ঠাস করে কানের নিচে দুটো দিয়ে বসবো। আমার কথা শুনে তন্নি চুপ হয়ে গেল। আজ আমাদের কলেজে পূর্ণ মিলনী অনুষ্ঠান। প্রতি 20 বছর পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই উপলক্ষে 2 দিনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়, সাথে থাকে বিভিন্ন রকম প্রোগ্রাম। নতুন পুরাতন সকলের জন্য এই 2টা দিন অনেক আনন্দের। পুরাতন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। কত আনন্দ যে হয় এই 2 দিন তা বলে বোঝানো যাবে না। সেই উপলক্ষে আমি ও তন্নি রানী গোলাপি পাড়ের কালো শাড়ি পরে এসেছি। আশেপাশে মানুষের গিজগিজ। আপনাদের এবার শর্ট করে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নোভা ইসলাম, গ্রামের এক মধ্যবিত্ত বাবা মায়ের বড় মেয়ে। আমার কোনো ভাই নেই। আমার পর আমার এক ছোট্ট বোন। বাবা এক ঔষধ কোম্পানিতে চাকরি করে, আর মা আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এতক্ষণ যে মেয়ের সাথে কথা বললাম সে হলো আমার একমাত্র খালামণির মেয়ে। তন্নিরা 1 ভাই 1 বোন। বড় ভাই তানভীর রহমান তায়াং, আর ও তনিমা রহমান তন্নি। পড়াশোনার সুবাদে আমাদের খালামণিদের বাসায় থাকতে হয়। এবার অনার্সে অ্যাকাউন্টিংয়ে 2য় বর্ষে আছি। তন্নি আমার থেকে পাক্কা 1 বছরের ছোট। ও এবার ম্যানেজমেন্ট বিভাগের 1ম বর্ষে। তায়াং ভাইয়া এই কলেজের স্টুডেন্ট, সেই হিসেবে আজ সেও এসছে। স্টেজের মধ্যে বক্তারা বকর বকর করেই যাচ্ছে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। তবে ধ্যান ভাঙল তন্নির কথায়। আপু, একটু ওয়াশরুমে যাবো, চলো না? ওকে চল। ভিড় ঠেলে কোনো রকম তন্নিকে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। কিন্তু বিপত্তি ঘটল আসার সময়। বাগানের দিকটায় ততটা মানুষ নেই, বলতে গেলে ফাঁকাই বলা যায়। নাচ শুরু হয়েছে বলে সবাই স্টেজের দিকে ছুটেছে। সেই বাগানের দিকে কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। তাদের দেখে আমিও তন্নি দুজনেই হাঁটার গতি বাড়িয়ে দিলাম। হঠাৎ করে আমার শাড়ির আঁচলে টান পড়তেই পেছনে ঘুরে তাকালাম। তারপর যা দেখলাম তা সহ্য করার মতো অবস্থায় আমি নেই। একটা ছেলে আমার আঁচল ধরে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে ঠাটি একটা থাপ্পড় মারতে। আমি 2 হাত ঘষে থাপ্পড় মারার প্রস্তুতি নিয়েও ফেললাম, কিন্তু তখনই পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমি পেছনে ঘুরে কথা বলার মানুষটার দিকে তাকালাম। তাকে দেখে মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। এটা তো তখনকার ছেলেটা যার সাথে গেট দিয়ে ঢুকতে গিয়ে মাথায় ধরাম করে বাড়ি খেয়েছিলাম। কি ছাছরা রে! এখন ফলো করতে করতে এখানেও চলে এসছে। তাকে দেখে যে ছেলেটা আমার আঁচল ধরে রেখেছে সে জলদি করে আঁচল ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, কিছু হইতাছে না বড় ভাই, আমরা তো জাস্ট এমনি দাঁড়িয়ে আছি। সাথে ছেলেগুলোকে উদ্দেশ্য করে। এই চল তোরা। আমি অবাক চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইলাম। প্রত্যেকটার চোখে ভয়, কিন্তু এই পুচকে ছেলেটাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ আমি খুঁজে পেলাম না। ছেলেগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হুঙ্কার মেরে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি ভাই। যাচ্ছি ভাই বলে 1 মিনিটও দাঁড়ালো না, পরিমরি করে ছুট লাগালো সামনের দিকে। আমি শুধু আহাম্মকের মতো কাহিনী দেখছি। পাশে তাকিয়ে তন্নিকে দেখে আরেক দফা অবাক। ওরে মা! তন্নি লজ্জায় লাল নীল সিগন্যাল দিচ্ছে, 2 হাতে শাড়ির আঁচল পেঁচাচ্ছে আর ছেলেটার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছে। আমি ওকে কনুই দিয়ে জোরে জোরে গুতা মেরে জিজ্ঞেস করলাম, এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই এরকম আজীব বিহেভ করছিস কেন? তন্নি লজ্জার হাসি দিয়ে আমাকে অবাক করে বলল, কিছু না আপু। কিছু তো আছে। কে রে এই ছেলেটা? ওকে দেখে সবাই এমন ভয় পেল কেন? তন্নি আমার কথার উত্তর দেওয়ার আগেই ছেলেটা আমার সামনে এসে তার ডান হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, হাই, আমি রৌনক হাসান। আমি চোখ দুটো ছোট ছোট করে কড়া গলায় উত্তর দিলাম, তো আমি কি করব? না মানে পরিচিত হতে পারি না। কেন? আপনার সাথে আমি কেন পরিচিত হব? আজব, সামান্য একটা বিষয় নিয়ে আপনি এমন বিহেভ কেন করছেন? ভদ্রতার খাতিরে তো ধন্যবাদও বলেননি। আপনাকে ছেলেদের হাত থেকে বাঁচালাম, তার জন্য অন্তত ছোট করে একটা ধন্যবাদ জানাবেন। আমি কি বলেছি আপনাকে বাঁচাতে? আমি নিজেকে রক্ষা করতে পারি, তাই কাউকে দরকার নেই। এমন গায়ে পড়া ছেলে আমার একদম পছন্দ না। নিজ থেকে এসে হেল্প করে হাতেম তাই হয়ে যাননি, বুঝলেন?
আমার কথা শুনে তন্নির চোখ মুখ উল্টে আমাকে মৃদু ধমকের সুরে বলল, আহ আপু, কি শুরু করলে? ওনার সাথে এমন করে কথা বলছো কেন? তুমি জানো উনি কে? উনি কে তা জানার আমার কোনো দরকার নেই। উনি কোন ভিআইপি পার্সন যে তাকে আমার চিনতে হবে? সে যদি কোনো রকস্টার গ্যাংস্টারও হয় তাতেও আই ডোন্ট কেয়ার। তুই এত এর পক্ষে কথা বলছিস কেন? তোকে কি বশীকরণের তাবিজ করেছে নাকি? তন্নি লজ্জা মাখা মুখে মিনমিন করে বলল, তার থেকেও বেশি কিছু করেছে। এই তুই কি বললি? কিছু না আপু। তন্নির দিকে থেকে ফিরে রনকের দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বললাম, এভাবে কি রাস্তার মাঝখানে সংসেজে দাঁড়িয়ে থেকে নিজের বাদর মুখখানা দেখাতে থাকবেন নাকি সরে দাঁড়াবেন? রনক কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল। তুমি তো দেখছি বেশ ঝগড়ুটে। তার কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। যত সব সাহস কত বড় আমাকে ঝগড়ুটে বলে। আজ তার একদিন কি আমার যতদিন লাগে। এই বাটাই, ঝগড়ুটে কাকে বলেন? হ্যাঁ, চোখ তুলে মার্বেল খেলবো বলে দিলাম। কথাবার্তা সাবধানে, নয়তো আমি কি করতে পারি তা আপনার ধারণার বাইরে। আমি আর তুমি কি? তুমি কি? হ্যাঁ, অ্যাটেনশন পাওয়ার জন্য প্রথমে একটু হিরোগিরি করলেন, এখন আবার আপনি থেকে তুমিতে নেমে গেছেন। কি ভাবছেন কিছু বুঝি না আমি? তন্নি আমার দুই বাহু ঝাঁকি দিয়ে বলল, কি শুরু করলে আপু? চুপ করো, নয়তো তুমি ঠিক থাকবে কিনা তাতে সন্দেহ আছে। আই চুপ, একদম ভয় দেখাবি না আমায়। চলো তো তুমি। তুমি এখানে থাকলে আজ বিশাল বড় ভেজাল করে ফেলবে। তন্নি আমার এক হাত টেনে নিয়ে যেতে লাগলো। পেছন থেকে রনকও জোরে চেঁচিয়ে বলল, ও ঝগড়ুটে ম্যাম, এটা লাস্ট। নিজের নামটা তো বলে যাও। আমি তন্নির হাত থেকে নিজের হাত ঝাড়া মেরে ছেড়ে পেছন দিকে ঘুরে বললাম, আমার কোনো নাম নেই। বাবা মা আখিকা দেয়ার ভয়ে আমার নাম রাখেনি। যত সব ফালতু লোক। তুমি তো দেখছি বেশ তেরা। শুধু তেরা নই, বিশ্ব তেরা। তেরামি আমার রক্তে মিশে আছে। আরো কিছু বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই তন্নি আমার হাত ধরে সামনে টেনে নিয়ে গেল। কিছু দূর যেতেই তন্নির থেকে হাত সারিয়ে ওকে রাগী গলায় বললাম, সমস্যা কি তোর? এত টানাটানি করছিস কেন? আমাকে কি লুটের মাল পেয়েছিস? কখন থেকে হাতটাকে টেনে বাহুর জয়েন্ট খুলে ফেললি? তুমি জানো রৌনককে? তুমি ওর সাথে ঝগড়া করতে গেলে কেন? তুইও কিন্তু আমাকে ইনডাইরেক্টলি ঝগড়ুটে বলছিস। এর ফল কিন্তু ভালো হবে না। তুই ওর পক্ষে আর কথা বলিস না, আমার সহ্য হচ্ছে না। দয়া করে একটু থামো তুমি নোভা আপু। রৌনক কিন্তু আমাদের কলেজের নতুন ভিপি। ও ঠিক কি কি করতে পারে তার বিন্দুমাত্র ধারণাও ওর নেই। আমি ডন্ট কেয়ার ভাব নিয়ে শাড়ির আঁচল ঠিক করতে করতে বললাম, সে যেই হোক, এই নোভা কাউকে ভয় পায় না। তুমি কি শুনছো আমি কি বলছি? আমি কিছু শুনতে চাই না। আপু, রৌনক ভাইয়া এই কলেজের নতুন ভিপি। তুমি শুনতে পেয়েছো আমি কি বলেছি? এতক্ষণে ওর কথা আমার কর্ণগোচর হলো। তন্নির দিকে তাকিয়ে চোখ দুটো রসগোল্লা করে ফেললাম। তারপর একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বললাম, কি 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 বলছিস এসব? আগের ভিপি ইউভি কই? ওরে আল্লাহ, এখন কি হবে? আমি তো না জেনে কত কিছু বলে ফেললাম। ইউফি অ্যাক্সিডেন্ট করেছে, তার অবর্তমানে রৌনক সব সামলাচ্ছে। তুমি কত কি বলে দিলে তাকে। এখন কি করে বাঁচবে তাই ঠিক করো। তুই আমাকে আগে বলবি না? তুমি আমাকে বলার সুযোগ দিয়েছো। হ্যাঁ রে তন্নি, আমার কি হবে এবার? তুই তো জানিস এই কলেজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্ট ভিপি টিভিকে আমি কত ভয় পাই। আর আমি নিজে ভিপির সাথে ভেজাল করলাম। এখন ভয় পাচ্ছ কেন? তখন তো আমার কথা শুনতেই চাচ্ছিলে না। আমি তন্নির দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলে উঠলাম, ভাগ নোভা ভাগ, আপাতত আজকে এখান থেকে কেটে পড়, কালকে বাকিটা দেখে নিস। তন্নি আমাকে জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি বলছো নোভা আপু? আমি তন্নির কথায় মনোযোগ দিতে পারলাম না। তার আগেই আমার চোখ পেছনে চলে গেল। তাকে দেখি রনক তার দলবল নিয়ে এদিকে আসছে। আমি তন্নিকে উদ্দেশ্য করে বললাম, কিছু না রে বোন, আমি এখন দফা হয়ে যাব। কথাটা বলেই এক হাতে কুচি ধরে আর এক হাতে কোনো রকম শাড়ি উঁচু করে দিলাম ভোদৌড়। আমাকে আর পাইকে পেছন থেকে তন্নি জোরে চেঁচিয়ে বলছে, আপু কোথায় যাও? এই আপু। কে কার আপু? এবারের সংগ্রাম দৌড় দেওয়ার সংগ্রাম।
এবারের সংগ্রাম এখান থেকে পালানোর সংগ্রাম। এয়ারপোর্টে বসে ঘুম ঘুম চোখে হাই তুলছি আর তায়াং ভাইয়াকে বিড়বিড় করে বকছি। এই সাত সকালে কার ভালো লাগে ঘুম ছেড়ে এখানে বসে থাকতে? তায়াং ভাইয়ের কোন জানে জিগার দোস্ত নাকি আজকে আসবে, তার জন্য ভাইয়া আমাকে সকালে ফজরের নামাজ পড়ে আর ঘুমোতেই দেয়নি। আমার লাগছে বিরক্ত। কোথাকার কোন লাট সাহেব আসবে, তার জন্য আমাকে কেন আসতে হবে? তোর বন্ধু আসবে তাই তুই আসবি, তা না করে আমাকেও বাজিয়ে নিয়ে আসছে। আমি একা আসবো কেন? তাই সাথে তন্নিকেও নিয়ে এসছি। আমি এয়ারপোর্টে বসে ঝিমাবো আর তন্নি বাসায় ঘুমাবে? তা তো হতে দিতে পারি না আমি। তাই তায়াং ভাইয়াকে বলে জোর করে ওকেও নিয়ে এসছি। পৃথিবীতে 3টে কাজে আমি অনেক বেশি এক্সপার্ট। 1 তেরামি করায়, 2 ব্ল্যাকমেল করায়, আর 3 ঘুমোতে। এই 3টার মধ্যে ঘুম আমার ভীষণ পছন্দ। বাকি সব গোল্লায় যাক, ঘুম আমার সবার আগে। সেই ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসছে। একবার ডিপলি চিন্তা করেন তো, এসব কি মানা যায়? তন্নিও আমার সাথে বসে ঝিমোচ্ছে। ওকে ধাক্কা মেরে বললাম, কোথাকার কোন নবাবজাদা আসবে রে তন্নি? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তায়াং ভাইয়া পাইসাটা কি? কখনো কোনো বন্ধুর সামনে আমাদেরকে যেতে দেয় না, আজ নিজে আমাদেরকে নিয়ে এসছে। এখানে নিশ্চয় কোনো ঘাপলা আছে। তন্নি আমার দিকে রাগি লুকে তাকিয়ে বলল, তুমি আর কথা বলো না নোফাপু। তোমাকে ভাইয়া নিয়ে আসবে, তার সাথে আমাকে কেন চড়ালে? কাল রাতে এমনি ফেসবুক চালিয়ে 1টার পর ঘুমিয়েছি, ভাবছি সকালে বেশি সময় ঘুমাবো। তার হলো কই, নিজেই আসবে বলে আমাকেও নিয়ে এলে। আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি গো, যার জন্য আমার সাথে এই শত্রুতা? তুই আমার কোনো পাকা ধানে মই দেসনি। মই তো দিয়েছে তোর বিটকেল ভাই। এই ব্যাটার তো আমার ভালো সহ্যই হয় না। কোথায় ভাবছি একটু আরাম করে ঘুমাবো, তার হলো কোথায়? কড়া গলায় তোর ভাই বলে দিল, যদি আমি এখন না যাই তাহলে রাতের পূর্ণমিলনী অনুষ্ঠানের কনসার্টে আনবে না। আমাকে ব্ল্যাকমেল করে। ভেবে দেখেছিস কি খবিস? তোমাদের মধ্যে আমারে কেন টানলা বইন? আমি একটা ক্রূর হাসি দিয়ে বললাম, আমি এয়ারপোর্টে বসে মশা মারবো আর তুই বাসায় আরামসে ঘুমাবি, তা তো আমি হতে দিব না। দিনটাই খারাপ আমার। কার মুখ দেখেছে সকালবেলা উঠছি আমি? তোর ভাইয়ের। আমি মুখ টিপে হেসে কথাটা বললাম। তন্নি কিছু বলল না, তবে একটা খাইয়ে ফেলাইমু লুক দিল, যেটাকে আমি তোয়াক্কা করে ভেঙচি কেটে চুপ হয়ে বসে আশেপাশের পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। সময় এখন সকাল 6:55। 7টায় বিমান এয়ারপোর্টে ল্যান্ড করবে। শীত বুড়ি এখনো বাংলাদেশে আসেনি, তারপরেও চারদিকে একটা শীত শীত ভাব। এসির নিচে বসে থেকে কিছু সময় পর পর কেঁপে উঠছি। এবার ঠান্ডা না লাগলেই রক্ষা। তায়াং ভাইয়াও তার কয়েকজন বন্ধু মিলে একটু ভেতর দিকে গিয়েছে, যে আসবে তাকে রিসিভ করতে। আর আমরা চেয়ারে বসে এসির তোড় জোরে কাঁপছি। আমার সাধের ঘুমটা নষ্ট করায় আরো কয়েকবার তায়াং ভাইয়া ও তার লাট সাহেব বন্ধুকে মনে মনে কয়েক দফা বকলাম। হঠাৎ তন্নি আমাকে ডেকে বলল, আয় আপু শোনো না। বল। আমার না অনেক শীত করছে, এসির পাওয়ারটা একটু কমিয়ে দিতে বলবে প্লিজ? একটু বলো না। বলতে পারি, তবে এক শর্তে। আবার কিসের সত্য? তুই তো জানিস কে আসবে, তার নামটা বল। কে আসবে সত্যি আমি জানি না। সত্যি? হ্যাঁ গো আপু। আমি ওর দিকে তাকিয়ে হতাশ হলাম, কারণ ওর চোখ বলছে ও মিথ্যে বলছে না। কিন্তু কে আসতে পারে তার ধারণা আমারও নেই। আর যেখানে তায়াং ভাইয়া নিজে আমাদেরকে তার কোনো বন্ধুর সামনে যেতে দেয় না, সেখানে আমাদের নিয়ে এসছে, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। তাই আমি সেই ব্যক্তির নাম জানার জন্য উৎসুক করছি। হঠাৎ একটা কথায় খেয়াল হতেই আমি কিছুটা নড়ে চড়ে বসে তন্নিকে জিজ্ঞেস করলাম, তন্নি, আবার কি হলো? তায়াং ভাইয়ের কোন কোন বন্ধু বিদেশে থাকে তা তো তুই জানিস, তাই না? হ্যাঁ তা তো জানি, ভাইয়ার 2টা বন্ধু প্রবাসে থাকে। তার মধ্যে বেশি ক্লোজ কে? 2 বন্ধুই ক্লোজ, তবে তাদের আসার সম্ভাবনা একদম নেই, কারণ কয়েক বছর হলে মাত্র গেল। এছাড়া অন্য কেউ নেই? আর তো মনে পড়ছে না। একটু মনে করার চেষ্টা কর। তন্নি কিছু সময় নিজের ব্রেনের উপর চাপ দিল, তারপর হুট করে বলল, ও আমার আল্লাহ, আমি তার কথা ভুলে গেলাম কি করে? আমি শিওর আজকে সেই ভাইয়া আসছে। কে? অ্যানাস ভাইয়া। এই এনাজটাকে? তাকে তো কখনো দেখিনি।
তুমি দেখবে কি করে? তুমি আমাদের বাসায় আসার আগের সপ্তাহে ভাইয়া তার কাজের ট্রেনিংয়ের জন্য অস্ট্রেলিয়া চলে গেছে। বলছে 1 বছর পর ফিরে আসবে। আজ অ্যানাস ভাইয়া আসবে, সাথে নিশ্চয়ই তার ছোট ভাই অ্যানামও আসবে। অ্যানাস ভাইয়া আর তায়াং ভাইয়া একে অপরের কলেজের টুকরো। কলেজে তো তাদেরকে মানিকজন নামেই সবাই চিনত। ও আচ্ছা, কিন্তু তার জন্য আমাদের আনার কি দরকার ছিল? আমিও জানি না। আমাদের কথা বলার মাঝে তন্নি পেছনে তাকে অনেকটা জোরে চিল্লিয়ে বলল। ওই তো ভাইয়ারা চলে এসেছে। আমি তন্নির দিকে ঘুরেছিলাম। তন্নি চিৎকারে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। তায়ান ভাইয়ার হাতে লাগেজ, আর তার সাথে 5 ফুট 6 ইঞ্চি শ্যাম বর্ণের একটা ছেলে। আমার মনে হলো এটাই এনাজ হবে। গায়ের কোট খুলে এক হাতে ভাঁজ করে ফেলে রেখেছে। ডিপ ব্লু শার্টের ওপর অ্যাশ কালারের কোটি, সেম কালারের প্যান্ট, পায়ে শু জুতা, পুরো ফর্মাল ড্রেস আপ। শুধু চুলগুলো এলোমেলো। এক মুহূর্তের জন্য তার চুল দেখে আমার মনে হলো বিমানের পাখা ধরে ঝুলে এসছে। তবে এসে যাই হোক, আমি কিন্তু পুরো ফিদা। ছেলে দেখতে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে, সাথে ক্রাশও খাইছি। এবার হাতে বাঁশটা না ধরালেই হয়। তায়াং ভাইয়া আমাদের সামনে এসে বলল, কিরে চল, আজকে কি ওখানেই থাকবি নাকি? কথাটা আমার কান দিয়ে ঢুকলো না। আমি তো হা করে ওই এনাজকে গিলছি। এত সুন্দরও কোনো বাঙালি ছেলে হয়? বোন, তোরা কিসের কোরিয়ান ছেলের কথা বলিস? আমি তো বাঙালি ছেলে দেখেই ফিদা হয়ে গেছি। তন্নির কুনোয়ের গুতায় আমার হুঁশ ফিরল। কানের কাছে বিড়বিড় করে বলল, আপু, এবার মুখটা বন্ধ করো। হ্যাঁ রে তন্নি, এটা কি এনাজ? জি হ্যাঁ। মাশাআল্লাহ, আমি তো ক্রাশ খাইছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এনাজ গলা খাকড়ি দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে ট্যাং ভেকে বলল, তাই মুখটা বন্ধ কর, মশা ঢুকবে তো। কথাটা যে আমাকে বলছে তা ভেবে আমি মুখ বন্ধ করে ফেললাম। তা দেখে সবাই মিটমিট করে হেসে উঠল। আমাকে অপমান, এর শোধ তুলে রাখবো। ইস কি ভাব! একবার আমার দিকে তাকায়ও নি। বাপরে কি ভাব! ভাবে লাভ নেই, টাকাই সব। তার পেছনে আরেকটা ছেলেকে সেম গেটআপে দেখলাম, শুধু ড্রেসের কালার চেঞ্জ। এনাজের সাথে চেহারার অনেকটা মিল। মেবি এটাই এনাজের ভাই এনাম। আমার সাথে একটা কথাও বলল না। হঠাৎ এনাজ আমাদের দিকে হাত বাড়িয়ে দিল। আমি তো হ্যাপি খুশি। যেই হাত মেলানোর জন্য আমিও হাত বাড়লাম, তখনই এনাজ বলল, কেমন আছো তন্নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তন্নির সাথে হাত মিলিয়ে নিজের পকেটে হাত গুজে রাখলো। আবার অপমান, আর তো সহ্য করা হচ্ছে না। গট পায়ে একাই এয়ারপোর্ট থেকে বের হয়ে আগ থেকে গাড়িতে উঠে বসলাম। একটু পর সবাই চলে এলো গাড়িতে। আমি ভুলেও ওই অনৈজ্যার দিকে তাকাইনি। রাগে অপমানে আমার সারা শরীর জ্বলছে। পই পই করে আমি সব হিসেব রাখছি। সময় মতো সব সুদ শুদ্ধ উসুল করব। বাসায় এসে রাগে কারোর সাথে কথা বললাম না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এনাজ এনামও আমাদের সাথে এসছে। খালামণি নয়তো কুরুক্ষেত্র করে ফেলবে। এনাজ এনামকে খালামণি নিজের ছেলের চোখে দেখে। সকালের নাস্তা এই বাসায় করবে। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হতেই দেখি খালামণি এসে হাজির। হাতের শরবতের ট্রে দিয়ে আমাকে বলল, নোবা, এই শরবতের ট্রেটা একটু তায়াংয়ের রুমে দিয়ে আয়। আমার চুলোয় রান্না আছে। ছেলেগুলো এত দূর থেকে এলো, 9টার মধ্যে যদি ওদের খাবার না দিতে পারি, বিষয়টা কিরকম দেখায় তুই বল। কিন্তু তায়াং ভাইয়া তো বকবে আমায়। তুমি তো জানো ভাইয়া তার কোনো বন্ধুর সামনে যাওয়া পছন্দ করে না। তন্নি তো ওয়াশরুমে, নয়তো ওকেই বলতাম তুই একটু যা না রে মা। আচ্ছা যাচ্ছি, তবে ভাইয়া বকা দিলে সব দোষ তোমার। খালামণি মুচকি হেসে আমার হাতে ট্রে দিয়ে চলে গেল। আমি ওড়না দিয়ে ঘুমটা টেনে তায়াং ভাইয়ার রুমের দিকে গেলাম। ইতোমধ্যে এনাজের আসার খবর শুনে তাদের সকল বন্ধু চলে এসছে। দরজার সামনে আসতেই শুনতে পেলাম তায়াং ভাইয়া কিসে জানি অনুষ্ঠানের কথা বলছে। শুধু এতটুকু শুনতে পেয়েছি, কার সুন্নতে খতনার কথা বলছে। কথায় আছে না, অতিরিক্ত এক্সাইটিং জন্মের খারাপ। আমি অতিরিক্ত এক্সাইটিং ঠেলায় শেষ অব্দি উল্টো পাল্টা কথাই বলে দিলাম। আমি পুরো কথা না শুনে পর্দা ঠেলে ভেতরে ঢুকে বলে উঠলাম, তায়াং ভাইয়া
তোর মুসলমানি অনুষ্ঠান কবে? এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আর তায়াং ভাইয়া পারলে এক্ষুনি আমায় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার হুঁশ ফিরল। আমি আসলে কি বলছি? 28 বছর এক ছেলের সুন্নতে খতনা। তওবা তওবা, জিহ্বায় কামড় দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। বাকি সবাই মিটমিট করে হাসছে। তায়াং ভাইয়া দাঁতে দাঁত চেপে ধমকের সুরে বলল, এদিকে আয়, তোকে বলছি অনুষ্ঠান করে এত শক্ত শখ এবার জন্মের মতো গুচাবো। আর তুই এখানে কি করিস? তোকে না বলছি আমার রুমে কেউ থাকলে পারমিশন ছাড়া আসবি না? তাহলে এখানে কি তোর? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলিনি ভাইয়া। এই যে তোদের শরবত, আমি এখন আসছি, টাটা, বাই বাই। শরবতের ট্রেটা টি টেবিলে রেখেই আমি দিলাম দৌড়। এখানে থাকলে আজকে আমি শেষ। আজকে আমি পলাতক আসামি হয়ে থাকবো, নয়তো আমি মার্ডারও হতে পারি। তখন আগামীকাল নিউজ পেপারের বড় বড় অক্ষরে ছাপা হবে, খালাতো ভাইয়ের হাতে এক অবলা শিশুর মৃত্যু। আসার আগে ভাইয়ার রুম থেকে উচ্চ স্বরে হাসির শব্দ পেলাম। এখন নিশ্চয়ই তার হারামি বন্ধুগুলো এই কথার ভিত্তিতে তায়াং ভাইয়াকে পচানি দেবে। রুমে এসে চিটকেনি আটকে হাঁপাতে লাগলাম। আর একটু হলে আমার প্রাণ পাখিটা উড়াল দিত। আমাকে হাঁপাতে দেখে তন্নি বলল, আপু তুমি এমন হাঁপাচ্ছ কেন? পাগলা কুকুর ধাওয়া করেছে নাকি? তোর ভাই কি পাগলা কুকুরের থেকে কম নাকি? আমার ভাই আবার কি করলো? কি করেনি তাই বল। তুমি কি তার বন্ধুদের সামনে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, খালামণি জোর করে পাঠালো। বিশাল বড় এক ঘোমটা টেনে গিয়েছিলাম। যত বড় ঘুমটাই টানো, কোনো লাভ নেই। ভাইয়ার পারমিশন ছাড়া তার বন্ধুদের সামনে গেছো। আমাকে আর আম্মুকে দুজনকে ইচ্ছে মতো হুইল পাউডার দিয়ে ধুবে, তুমি দেখে নিও। বোন, আর ভয় দেখাইস না। একটু আগে যা করে আসছি তার জন্য আমি তোর ভাইয়ের হাতে মার্ডারও হতে পারি। ওইখানে গিয়েও ভেজাল করে আসছো? আমি তন্নিকে টেনে নিয়ে খাটে বসালাম, তারপর প্রথম থেকে সবকিছু খুলে বললাম। পুরো ঘটনা শুনে তন্নির চোখ দুটো রসগোল্লা করে আমার দিকে কিছু সময় তাকিয়ে রইল। ওর চোখের পলক পড়ছে না বলে আমি জোরে একটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম, এই তন্নি, কি হয়েছে? কথা বলছিস না কেন? আমার কিছু হয়নি নুফাপু। হবে তো তোমার পিঠের ঝালা বেঁধে রেখো। আমি বাবা এই ভেজালে নেই, তোমারটা তুমি সামলাও। আমি এমনি ভয়ে আছি, আজ কলেজে গেলে রৌনক ভাইয়া কি করবে? সে তো তোমার সাথে সাথে আমাকেও চিনে রাখছে। একে পেলে নিশ্চয় তোমার সাথে আমার উপর দিয়েই উঠাতে পারে। আপাতত সেসব চিন্তা বাদ। আমি এখন একটু ঘুমাবো। তুমি বেঁচে থাকলে আমায় 12টার দিকে উঠিয়ে দিও। কথাগুলো বলে তন্নি ধপ করে খাটে শুয়ে হাত পা মেলে দিল। আমি লাফ দিয়ে ওর সামনে গিয়ে ওর কান টেনে ধরে বললাম, ওই সেমরি, বেঁচে থাকলে মানে কি? হ্যাঁ, আহ আপু ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তুই চাইছিস আমি তোর ভাইয়ের হাতে শহীদ হয়ে যাই? আমি ভালো করে বুঝতে পারছি। তুমি যা উল্টাপাল্টা কাজ শুরু করেছ, তাতে তোমার ভাইয়ার হাতেই উত্তম মাধ্যম খাওয়া উচিত। আবার ভাইয়ের হয়ে ওকালতি করছিস? কানটা ছাড়ো নোভাপু। আমি কান ছেড়ে খাটের উপর চুপ করে বসে রইলাম। ইদানিং সত্যি আমি উল্টাপাল্টা কাজ বেশি করছি, এর জন্য না আবার বিপদে পড়তে হয়। সারাটা দিন শুয়ে বসে কাটলো। দিনের বেলা আমাদেরকে কলেজে যেতে মানা করেছে তায়াং ভাইয়া। শাসিয়ে বলে গেছে যদি দিনের বেলা কলেজে যাই তাহলে রাতের কনসার্টে নেবে না। সেই ভয়ে দিনে কলেজে যাওয়ার নামও নেইনি। সারা দিনে তায়াং ভাইয়ার সামনেও পড়িনি, নয়তো বাহাতে এমন চটকানা দিত যে আমি আর কানে শুনতাম না। ভাইয়ার বন্ধুদের নিয়ে দুপুরের পর বের হয়েছে, এখনো আসার নাম নেই। সন্ধ্যা হতেই আমরা তৈরি হতে ব্যস্ত হয়ে পড়লাম। রাতের কনসার্টের জন্য একটা অ্যাশ কালারের কুর্তি পরবো, সাথে সেম রঙের হিজাব বাঁধবো। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই দেখি তন্নি বিশাল বড় একটা নীল রেপারে প্যাঁচানো গিফট বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, এটা কি? তোমার জন্য নুভাপু। কে দিল? তায়াং ভাইয়া মানুষ দিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা নাকি তোমার এক শুভাকাঙ্ক্ষী তোমাকে গিফট করেছে। আমার শুভাকাঙ্ক্ষী আবার কে? তা তো তুমি ভালো বলতে পারবে। আমি তো জানি না। নাও ধরো, তোমার জন্যও পাঠিয়েছে। আর সকালে আমাকে অ্যানাস ভাইয়া একটা হালকা গোলাপি রঙের
শাড়ি গিফট করেছে। আমি ভাবছি আজ সেটাই পরে যাব। তুমি খুলে দেখো ভেতরে কি আছে। তন্নি আমার হাতে গিফট বক্সটা ধরিয়ে ও তৈরি হতে চলে গেল। এনাজ ওকে যে শাড়িটা দিয়েছে সেটা আমাকে দেখিয়ে খালামণির কাছে পড়তে চলে গেল। আমি বোকার মতো গিফট বক্সটা হাতে বসে রইলাম। আমাকে কে গিফট করতে পারে? আমি তো সেই মানুষটাকে খুঁজেই পাচ্ছি না। গিফট বক্সটা খুলতেই সেখানে আকাশি রঙের একটা শাড়ি দেখতে পেলাম, সাথে সিম্পল কিছু জুয়েলারি, ব্লাউজ, পেটিকোট, হিজাবও আছে, সাথে একটা হলুদ রঙের চিরকুট। সেটাকে হাতে নিলাম, জিনিসপত্রগুলো পাশে রেখে চিরকুট খুললাম। চিরকুটে লেখা ছিল, ডিয়ার মাই লাভ, তোমার লাজুক চোখ দেখে ভালোবেসেছি, তোমার এই লুকোনো হাসি ভালোবেসেছি, তোমার মায়া লড়ানো মায়া ভালোবেসেছি। শুধু তোমাকে নয়, তোমার সব কিছুকেই ভালোবেসেছি। এতটাই ভালোবাসি যে যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খায় তোমার অধরে, আমার খুব হিংসা হয়। এতটা হিংসা হয় যে ইচ্ছে করে ওকে সরিয়ে বলতে, এটা শুধু আমার অধিকার, এখানে ছুঁয়ে দেওয়ার অধিকার আর কারো নেই। আমি তোমাকে শোনাবো সেই সব কথা। চলো আমরা একটা গল্পের আসর জমিয়ে ফেলি, কারণ আমি হৃদয়ের কথা বলতে ব্যাকুল। হবে কি আবার মনের রাজ্যের রানী? কথা দিচ্ছি সারা জীবন আগলে রাখবো। সুযোগটা কি দেবে প্রেয়সী? আমি তোমার উত্তরের আশায় থাকবো। শাড়িটা কিন্তু পরে আসবে। কতদিন যে তোমাকে মন ভরে দেখি না, আজ মন ভরে তোমাকে দেখবো। দেখবো আমার প্রেয়সীকে আমার প্রিয় রঙের শাড়িটা ঠিক কতটা সুন্দর লাগে। জলদি চলে এসো, আমি অপেক্ষা করছি তো। আমার কিন্তু আর তর সইছে না। আর হ্যাঁ শোনো, ভালোবাসি প্রিয়তমা, এটি তোমার ভালোবাসার কাঙাল। চিরকুটটা পরে থো মেরে বসে রইলাম। কে হতে পারে এই মানুষটা? আমার কাছের কেউ নাকি দূরের? বেশি কিছু ভাবতে পারলাম না। তার আগেই তন্নি রেডি হয়ে এসে আমাকে তাড়া দিতে লাগলো। শাড়িটা পরতে চাইছিলাম না, কিন্তু তন্নির জোড়াজুড়িতে পরতে হলো। তৈরি হতে হতে রাত 8টার বেশি বেজে গেল। আমাদের নিতে তায়াং ভাইয়া এনাজকে পাঠিয়েছে। শাড়ি পরে হিজাব বেঁধে বাইরে যেতেই দেখি এনাজ বাইকের ওপর বসে এদিক সেদিক তাকাচ্ছে। তন্নি মৃদু স্বরে ডাক দিল, আনাস ভাইয়া। আরে তোমরা এসো। পুরো কথা শেষ হওয়ার আগে আমার দিকে তাকালো, তাকিয়ে হা করে রইল। তার চোখের পাপড়িগুলো যে কেঁপে কেঁপে উঠছে তা আলো না থাকলে বুঝতেই পারতাম না। তাকে আজ কম সুপুরুষ লাগছে না। নতুন করে আরেকবার ক্রাশ খাইছে। সাদা পাঞ্জাবির সাথে আকাশি রঙের কোটি, সাদা পাজামা, সাদা জুতো, চোখে কালো সানগ্লাস, চুলগুলো এখনো এলোমেলো। এই ছেলের বোধহয় এলোমেলো চুল ভীষণ পছন্দ। আমার মনে হচ্ছে চুল ও সানগ্লাস সাদা হলে আরো বেশি সুন্দর লাগতো। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমিও একটা ভাব নিলাম। আমিও এখন সকালের মতো ভাব নিব, একটু পাত্তা দিব না। এনাজকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে তন্নি মুচকি হেসে এনাজের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ভাইয়া কলেজে কি যাবেন নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসাল্ট দেখবেন? হ্যাঁ হ্যাঁ চলো। অবশেষে আমরা কলেজে এসে পৌঁছালাম। চারিদিকে আলোর সজ্জায় ভরপুর। দিনের থেকে রাতে যেন পুরো কলেজটা আকর্ষণীয় লাগছে। চারিদিকে মানুষে গিজগিজ করছে। এনাজ বাইকের চাবিটা একজনের হাতে তুলে দিয়ে বাইক রেখে আসতে বলল। ছেলেটা চলে গেল। আশেপাশে তাকিয়ে ধীর গতিতে হাঁটতে লাগলাম। এনাজ আমাদের থেকে কিছুটা সামনে, পেছনে ঘুরে আমাদেরকে দেখলো। তারপর হুট করে আমাদের সামনে এসে এক হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে লাগলো। সে আমার হাতটা ধরতেই আমার সারা শরীরে 440 ডিগ্রি ভোল্টেজের শক খেলাম। আমি একবার এনাজের দিকে আর একবার ওর হাতের দিকে তাকাতে লাগলাম। আর এক হাতে তন্নিকে ধরে নিয়ে আসছি। তায়াং ভাইয়ার সামনে এসে আমার হাত ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। তায়াং ভাইয়া আমার দিকে একবার চোখ দুটো ছোট ছোট করে তাকালো। আমি তন্নির পেছনে লুকালাম। তন্নি কয়েকজনের সাথে কুশলাদি বিনিময় করলো। আমি তেমন কাউকে চিনি না বলে চুপ করে সাইডে দাঁড়িয়ে রইলাম। তারা সবাই খোশ গল্প করছে, সাথে চলছে ঠাট্টা তামাশা, বিটকেল মার্কা হাসি। আমিও তন্নি নীরব দর্শকের মতো তা দেখছি। কথায় কথায় তায়াং ভাইয়ার এক বন্ধু তায়াং ভাইকে উদ্দেশ্য করে বলল,
আমি ফট করে চোখ দুটো বড় বড় করে জোরে চেঁচিয়ে বলে উঠলাম, ভাই ওরে মাইরা ফালান, নয়তো কয়েকটা ফালান কিংবা বেচা দেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু দয়া করে ওর কিডনি দুটোর যাতে কিছু না হয়, ওই দুটো আমাকে দিয়ে দিয়েন। আমার বহু দিনের শখ ওর কিডনি দুটো বেচে আইফোন কিনবো। আপনারা প্লিজ আমার এই অনুরোধটা রাখেন, আমার আইফোন কেনার শখটাকে মাটি কইরেন না। আমি তায়াং ভাইয়ের কিডনি বেচেই আইফোন কিনতে চাই। আমার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আমিও তাদের সাথে তাল মেলালাম, কিন্তু বেশি সময় দাঁত কেলানো হলো না। তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে দমে গেলাম। সে যে দাঁতে দাঁত চেপে সব কিছু হজম করে নিচ্ছে তা আমি ভালো করেই জানি, তবে পরে যে এর অবস্থা কি হবে তা একমাত্র আল্লাহ মালুম। আমার সাথে চুলগুলো আস্ত থাকলেই হয়, এর তো আবার আমার চুল টানাটানির অভ্যাস আছে। তায়াং ভাইয়ের সব ফ্রেন্ডরা এসছে। একজন আমাকে আঙুল দিয়ে দেখিয়ে ভাইয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তায়াং এই মেয়েটাকে তো ঠিক চিনলাম না। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে উত্তর দিল, শাকচুন্নিকে চিনে কি করবি? এ আমাদের বাসার পাশে ড্রেনের সামনে কাগজ করায়। আমরা আবার দয়ালু মানুষ তো, তাই 3 বেলা খাবার দেই। আজ অনুষ্ঠান আছে জেনে গতকাল থেকে বায়না ধরেছে এখানে আসবে, তাই অসহায় মেয়েটাকে নিয়ে এলাম। আমি চেঁচিয়ে বলে উঠলাম, তায়াং ভাইয়া ভালো হবে না কিন্তু। এতে সবাই আরেক দফা হেসে নিল। তায়াং ভাইয়া আমার দিকে এগিয়ে এসে কিছুটা ঝুঁকে নিচু স্বরে বলল, তোকে শুধু একবার হাতের নাগালি পাই, তারপর মজা দেখাবো। খুব বেড়েছিস তুই, সকাল থেকে কিছু বলছি না বলে পার পেয়ে গেছিস তা ভাবিস না। আমি সব জমিয়ে রাখছি, একসাথে ফেরত দিব। বন্ধুদের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, তাই এখন বেঁচে গেলি। ভাইয়ার এই ঠান্ডা স্বরের ধমকি অন্য সময় হলে আমি ভয় পেতাম, কিন্তু এখন যেহেতু এত মানুষের মাঝে আমাকে কিছু বলবে না, তাই আমি একটা পৈশাসিক হাসি দিয়ে ভিঞ্চি কাটলাম। তাতে যেন ভাইয়া আরো চটে গেল। আমার সামনে থেকে সরে সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে কনসার্ট শুরু হয়ে যাবে, জলদি চল। এখন না গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারতে হবে। সবাই কনসার্টের স্টেজের দিকে ছুটল। ভাইয়া যে খুব শান্তপূর্ণে আমার পরিচয়টা লুকালো তার কেউ না বুঝলেও আমি বুঝে গেছি, কিন্তু কেন তার উত্তর আমার ছোট মাথায় খুঁজেও পেলাম না। প্রায় 10 থেকে 12 সারি পর আমরা বসলাম। আমার সাথে এনাজ আর তায়াং ভাইয়ার সাথে তন্নি বসছে। এনাজ মহোদয় বসে বসে মোবাইল চালাচ্ছে। আমি কিছুটা উকি মেরে তার মোবাইলের দিকে তাকালাম। এতে সে সাথে সাথে মাথা উঠিয়ে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। আমি দাঁতগুলো দেখিয়ে মিনমিন করে বললাম, কিছু না। উনি কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে আবার মোবাইলে মনোযোগ দিলেন। উনি এত মনোযোগ সহকারে গেম খেলছে যে আশেপাশের আর কিছুতেই তার মনোযোগ নেই। কনসার্ট এখনো শুরু হয়নি। যাদেরকে গান গাইতে আনবে তারা এখনো এসে পৌঁছায়নি। আমার আবার চুপচাপ বসে থাকতে একটু ভালো লাগে না। কি করা যায় তাই ভাবছিলাম। তায়াং ভাইয়াকে এখন জ্বালানো যাবে না। সারাদিন যেই ডোজ দিয়েছি তাতে আমি সবার সামনে 2-4টা ঘা খেতে পারি। তখনই আমার এনাজের কথা মাথায় এলো। আমি এনাজকে জ্বালানোর উদ্দেশ্যে বললাম, কি খেলেন ভাইয়া? আমার কথা শুনে এনাজ এমন করে তাকালো মনে হয় আমি না জানি কত বড় অপরাধ করে ফেলেছি। আমি বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, এবার তাকাচ্ছেন কেন? এবার যেন সে তেলে বেগুনে জ্বলে উঠল। একে আসার পর থেকে প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি একটা কথা বলতে দেখিনি। বেশ গম্ভীর টাইপের ছেলে। তাকে এভাবে রাখতে দেখে আমিও মনে মনে ভয় পেয়ে গেলাম। সে কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, কে ভাইয়া? আমি কারো ভাইয়া নই। ভাইয়া বললে তোমার বাপের সম্পত্তির ভাগ দিতে হবে, আর আমার ভাগ আমি আদায় করে নিতে পারি। তাই পরের বার ভাইয়া বললে সোজা তোমার বাবার কাছে গিয়ে সম্পত্তির ভাগ নেব। সো বি কেয়ারফুল। আমাকে ভাইয়া বলে রাখবে না। তাহলে কি আঙ্কেল বলবো নাকি মামা? এই মেয়ে, এই আমাকে দেখে কি তোমার আঙ্কেল কিংবা মামার বয়সী মনে হয়? আপনি তো বলেন ভাইয়া বলতে না। আপনাকে ডাকতে হলে তো আমাকে কোনো কিছু সম্বোধন করতে হবে। নাম ধরে তো ডাকতে পারি না আমি, তাই আঙ্কেল বা মামা বেটার। তোমাকে কিছুই বলতে হবে না, আবার নাম ধরে ডেকো। তওবা তওবা, কি বলেন? আপনি আমার বড়, আপনাকে আমি নাম ধরে রাখতে পারি কি? এতে আপনাকে অসম্মান করা হয়।
তুমি আবার সম্মান অসম্মান বোঝো নাকি? দেখুন, আমি শুধুমাত্র তায়াং ভাইয়ার সাথেই মজা করি। এছাড়া বাকি সবাইকে যথাসাধ্য সম্মান করার চেষ্টা করি। তাই তায়াং ভাইয়া আর আমার বন্ডিং দেখে কখনো আমাকে বিবেচনা করবেন না। বুঝতে পারছি। তবে তুমি আমায় কোনো ভাইয়া, মামা, আঙ্কেল এসব নামে ডাকতে পারবে না। মন চাইলে নাম ধরে রাখবে, নয়তো কোনো কিছু বলে রাখতে হবে না। আপনার পুরো নাম কি? কেন? আরে বলুন না। এনাজ আহমেদ। এনাজ নামটা কি এ দিয়ে নাকি ই দিয়ে? এ দিয়ে। কিন্তু এনাজ লিখতে তো ই হয়। হ্যাঁ হয়, কিন্তু আমার বাবা মা ছোটবেলায় এ দিয়ে রেখেছে, তাই আমার নাম হলো এনাজ। অনেক সময় আমরা এক এক নামের উচ্চারণ এক একভাবে করি, তাই ক্ষেত্রে এক এক অক্ষর ব্যবহার করি। আমার এক ফ্রেন্ডের নাম অনন্যা। ওর নামটা কিন্তু ও দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর নামটা এ দিয়ে লিখতে হয়। এটা যার যার ইচ্ছা, যে যেভাবে তাদের সন্তানের নাম লেখে, তাই বলে কোনটা ভুল নয়। আমার নামও তাই আনাজ নয়, এনাজ। বুঝতে পেরেছ? আর একটা উদাহরণ দিই তোমাকে। তোমার বোনের নাম তো ইভা। ইভা লিখতে আয় হওয়ার কথা, কিন্তু ই দিয়ে কেন লেখো? তাহলে তো এভা হয়ে যাবে। এখানে ই লেটারটা বাংলার হর্ষ ই লেটারটা উচ্চারিত হয়েছে, তাই বলে কি ওর নাম ভুল নাকি? না, ভুল নয়, কিন্তু আমার বোনের নাম আপনি জানলেন কি করে? তায়াং বলেছে। এ দিয়ে আপনার নাম, তাই তো? হ্যাঁ। এনাজ আহমেদ লিখতে তাহলে দুটো ব্যবহৃত হয়, তাই আমি আপনাকে A2 বলে ডাকবো। তাহলে আপনাকে নাম ধরেও ডাকতে হলো না, আর ভাইয়া, মামা, চাচাও বলতে হলো না। অ্যাজ ইউ উইশ। না, এটা অনেক ভালো নাম হয়ে যায়। আমি বরং আপনাকে এনজিও সংস্থা বলে ডাকবো, আর রাগ উঠলে আনাইজা কলা। কি বললে? না, কিছু না। আপনি গেমে হেরে যাচ্ছেন, সেদিকে নজর দিন। এনাজ কিছু সময় কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আবার খেলায় নজর দিল। আমরা যেদিকে বসেছি সেখানকার ঘাসগুলো অনেক বড় বড়। হঠাৎ আমার পায়ের কাছে কিছু একটার সুড়সুড়ি পেতে আমি ও মাগো বলে লাফিয়ে উঠলাম। এতে আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে রইল। তায়াং ভাইয়া, এনাজ দুজনেই একসাথে বলে উঠল, কি হয়েছে? পায়ের কাছে কি জানি লাগলো। আশেপাশে সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। তায়াং ভাইয়া বলল, কিছু হয়নি, আপনারা আপনাদের কাজে মনোযোগ দিন। তারপর আমার দিকে রাগী কণ্ঠে বলল, এত জোরে চেঁচিয়ে ছাগলের মতো ম্যামা করছিস কেন? আমার পায়ে কি যেন লাগলো, আমি এখানে বসবো না। কুটুস করে একটা কামড়ও দিয়েছে। এনাজ ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কোথায় কামড় দিয়েছে? অনেক জ্বালা করছে? বরফ ধরতে হবে নাকি? আমি মুখ ফুলিয়ে উত্তর দিলাম, কিছু করতে হবে না। তারপর ধপ করে চেয়ারে বসে পড়লাম। এবার ঘটলো আরেক বিপত্তি। একজন চেয়ার রাখতে গিয়ে আমার চেয়ারের ওপর রেখে বসে পড়লো। চেয়ারের এক পায়া আমার পায়ের উপর রাখা। আবারও চেঁচিয়ে উঠলাম। পেছন থেকে চিৎকারের শব্দ পেয়ে লোকটা জলদি তার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। ততক্ষণে আমার পায়ে ভালো ব্যথা পেয়ে গেছি। তায়াং ভাইয়া ও এনাজ দুজনেই একসাথে লোকটাকে ইচ্ছে মতো ধুলো। আমি পা ধরে চেয়ারে বসে আছি, প্রচুর জ্বলছে। এনাজ সেখান থেকে কোথায় জানি চলে গেল। কিছু সময় পর কতগুলো বরফের টুকরো আর 4টা কোন আইসক্রিম নিয়ে ফিরে এলো। আমার হাতে একটা কোন আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, না, এটা খেতে থাকো, ততক্ষণ আমি তোমার পায়ে বরফ ডলে দিই। আশেপাশে কোনো ফার্মেসি দোকান পেলাম না। আরে আরে, আপনি আমার পায়ে হাত দেবেন নাকি? তার দরকার নেই, এভাবেই চলে যাবে। আমাকে এক ধমক দিয়ে বসিয়ে রাখলো। তারপর নিজে সেই জায়গায় আলতো হাতে বরফ ডলে দিতে লাগলো। বরফ ডলায় ব্যথা অনেকটাই কমলো, সাথে ফোলাটাও। তন্নি এতক্ষণ 2 কানে ইয়ারফোন গুঁজে হাই ভলিউমে গান শুনছিল আর মোবাইলে কারোর সাথে চ্যাটিং করছিল, তাই এসবের কিছুই জানে না। আইসক্রিম নিতে ওকে হাত দিয়ে ধাক্কা দিতেই ওর হুঁশ ফিরল। কানে থেকে ইয়ারফোন খুলে আমাকে জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে নো ভাপু? এনাস ভাইয়া তোমার পা ধরে কি করছে? মাপ চাচ্ছে নাকি সালাম করছে? আমি ওর পিঠে দুম করে এক কিল বসিয়ে দিয়ে বললাম, কিছু করছে না, তুই বরং তোর কাজ কর। কিছু সময়ের মধ্যে কনসার্ট শুরু হয়ে গেল। কয়েকটা পারফরমেন্সের পর এখন একটু বিরতি দিয়েছে।
কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে। দুপুরে কিছু খাইও নি। ভেবেছিলাম কনসার্টে আসার আগে খেয়ে নিব, কিন্তু তাড়াহুড়ো সব লন্ডভন্ড। পেটের ভেতর আমার ইঁদুরের ড্রাম পেটাচ্ছে। আমি তায়াং ভাইকে জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কনসার্ট শেষ হলে কি আমাদের বিরিয়ানি দিবে নাকি? আমি কিন্তু বিরিয়ানি না নিয়ে বাসায় যাব না। আমার কথা যারা যারা শুনছে তারা সবাই আমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে রইল। তায়াং ভাইয়া তো রেগে বোম, চোখ পাকিয়ে বলল, তোর ভাসুরের বিয়ে লাগছে তো, তাই এখানে বিরিয়ানির আয়োজন করে রাখছে। এই অনুষ্ঠানের জন্য আমাদের থেকে 500 করে টাকা নিয়েছে। এখন বিরিয়ানি না দিলে আমি এখান থেকে 1 পাউন্ড সরব না। হ্যাঁ, আমিও তো বললাম তোর ভাসুরের বিয়ে আজ, তোকে দিবে না তো কাকে দিবে বল? পুরো ডিকচি তোকে দিয়ে দিবে। এভাবে বলছিস কেন? আমার অনেক ক্ষুধা লেগেছে তায়াং ভাইয়া, তাই তো কথাটা বললাম। আমার তো খেয়াল নেই যে কনসার্টে বিরিয়ানি বিতরণ করে না। যদি করে তাহলে তুই লাইনে দাঁড়িয়ে আমার জন্য নিয়ে আসিস। তোকে আমি বিরিয়ানির ডেকচিতে বসিয়ে দিব, আমিও দেখি তুই কত বিরিয়ানি খেতে পারিস। আমি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বসে রইলাম। হঠাৎ উত্তর দিক থেকে একটু ঝামেলার ইঙ্গিত পাওয়া গেল। সারা কলেজ ছেয়ে গেল, মারামারি লেগেছে। উৎসুক জনতা সেদিকে ছুটল, সাথে তায়াং ভাইয়াও। এনাজ তো কনসার্ট দেখছেই না, বরং মোবাইলে গেমস খেলতে মনোযোগী। আবার জুতার ভেতরে ছোট কঙ্কর জাতীয় কিছু একটা ঢুকেছে, যেটা কিছু সময় পর পর আমাকে জ্বালাতন করেছে। আমি সেটা বের করতে আস্তে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টেজের বাইরে চলে এলাম, যাতে এনাজ টের না পায়। আসলে 2 শাড়ির মাঝে এতটা কম গ্যাপ যে উবু হয়ে জুতা থেকে কঙ্কর বের করা সম্ভব নয়। জুতা খুলে বেশ কয়েকবার ঝাড়া দিলাম। এদিকটা একটু আগে মানুষ থাকলেও এখন পুরো ফাঁকা। সবাই মারামারি করতে চলে গেছে। আমি জুতার কঙ্কর বের করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আশেপাশের কোনো দিকেই তাকাইনি। দাঁড়িয়ে যেই জুতা পরবো তখনই কোথা থেকে একটা ছেলে দৌড়ে এসে আমাকে সাইড কাটিয়ে চলে গেল, যাতে হালকা করে আমাদের দুজনের সাথে ধাক্কা লাগলো। তার দৌড়ের গতিতে আমি নিচে পড়তে পড়তে নিজেকে ব্যালেন্স করে ফেলাই, আর পারলাম না। সে সম্ভবত দৌড়ে ভেতর দিকে যেতে নিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, সরি বোন। কথাটা বলে 1 মিনিটও দেরি করলো না, আবার ভেতর দিকে দৌড় দিল। আমি শুধু নিজের মনে মনে বললাম, আজব তো, সে ততক্ষণে বহু দূর চলে গেছে। আমি আহাম্মকের মতো দাঁড়িয়ে রইলাম। হলোটা কি? হঠাৎ কেউ আমার কানের সামনে জোরে চেঁচিয়ে বলল, এই যে মিস চিড়ি পোকা, এখানে কি করেন? আমি ভয়ে কিছুটা চমকে সরে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখি এনজিও সংস্থা। আমি চোখ পাকিয়ে বললাম, ছোট বাচ্চা মেয়েটার কি জান নেবেন? হ্যাঁ, এমন করে কি কেউ ভয় দেখায়? আর একটু হলে আমার প্রাণ পাখিটা উড়াল দিত। আর আর টিডি পোকাকে? হ্যাঁ, তুমি? আমি কোনো পোকা নই, মানুষ। তুমি তখন টিডি পোকার মতো যেরকম ফালালে, তা দেখে এই নাম ছাড়া অন্য কোনো নাম খুঁজে পেলাম না। তুমিও তো আমার নাম এনজিওর সংস্থা রাখলে, আমি কি কিছু বলেছি? ভালো হলো না কিন্তু। ভালো তো এখন হবে না। পায়ে ব্যথা পাইছো, তারপরও কোনো পাকনামি করে একা একা এদিকে এলে, আবার পারমিশন নিয়ে আসছো। আমি তো তোমায় খুঁজতে খুঁজতে শহীদ হয়ে যেতাম। মুহূর্তের মধ্যে তার হাস্যোজ্জ্বল মুখটা কালো মেঘে হানা দিল। একে রাগ দেখলে আমার একটু না 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 বেশি ভয় করে। সবার সাথে কি সুন্দর হাসি মুখে কথা বলে, আর আমার সাথে তেজ দেখায়। সবার সাথে নরম, আমার সাথে গরম। এমনি ক্ষুধা লাগছে, তার মধ্যে আবার বকা শুনতে হবে। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এনাজ হালকা ধমকের সুরে বলল, ভেতরে চলো। আমি কথা না বলে হাঁটতে লাগলাম। আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে এনাজ তার হাত বাড়িয়ে দিল, কিন্তু আমি ধরলাম না, যার দরুন উঁচু নিচু জায়গায় পা মচকে পড়তে নিলাম। তখনই আবার এনাজের বাহু খামচে ধরে ফেললাম। এনাজ আমার দিকে ঘুরে শয়তানি হাসি দিয়ে বলল, কেউ আমার হাতই ধরতে চায়নি, এখন আবার বাহু ধরে রেখেছে। তার পিঞ্চ মারা আমার অসহ্য লাগে। জলদি করে হাত ছাড়িয়ে ভেতরের দিকে চলে গেলাম। এনাজও আমার পিছু পিছু চলে এলো। আমরা এখন বসে আছি একটা টং দোকানে। এনাজের ইচ্ছে হয়েছে একসাথে চা খাওয়ার। কলেজে মারামারির রেশ ধরে বিশাল বড় ঝামেলা হয়ে গেছে। এখন বাকি কনসার্ট হয় কিনা তাতেও সন্দেহ আছে।
তাই তায়াং ভাইয়া আমাদের নিয়ে চলে এসছে। আমারও তন্নিকে নিয়ে তার তো টেনশনের শেষ নেই। আমাদের মন খারাপ, পুরো কনসার্ট দেখতে পারিনি বলে। তন্নি আর আমি ফুসুর ফাসুর করে মন খারাপের কথা শেয়ার করছি। তা দেখে তায়ান ভাইয়া ধমক দিয়ে বলল, এত কিসের আলাপ তোর? সারাদিন মুখ চলতেই থাকে, একটু সময়ের জন্য কি চুপ থাকতে পারিস না? মাথা ধরে গেল আমার। তন্নি গলা ফুপিয়ে বলল। একটু কথা বললেই দোষ হয়ে যায়। তন্নি গাল ফুলিয়ে বলল। তায়াং ভাইয়া দিল ওকে রাম ধমক। তাতে আমি সাবধান হয়ে গেছি। ঠোঁটে এক আঙুল দিয়ে বোকা ফেস করে সবার দিকে তাকাচ্ছি। তা দেখে তায়াং ভাইয়া চোখ দুটো ছোট ছোট করে বলল, হয়েছে, আর একা সাজতে হবে না। তুই যে কত ভালো ছালা তা আমার জানা আছে। বাসে আজকে শুধু যাই, আমিও দেখবো আমার হাত থেকে তোকে কে বাঁচায়। খুব বেড়েছিস না? এই শাস্তি তোকে পেতে হবে। আমি চোখ দুটো বড় বড় করে ঠোঁট উল্টে বললাম, আমি আবার কি করলাম? তুই কি করিসনি তাই বল। এনাজ তায়াং ভাইকে থামিয়ে বলল, দোকানদারকে উদ্দেশ্য করে বলল, এই তো মামা, হয়ে গেছে। চায়ের কাপগুলো দোকানির কাছ থেকে নিয়ে আমাদের সবার হাতে তুলে দিল এনাজ। চায়ের কাপে চুমুক দিতেই এক রাশ ভালো লাগা কাজ করলো। ক্লান্ত ভাবটা নিমেষেই হাওয়া হয়ে গেল। চা শেষ হতেই উঠে পড়লাম। মাথাটা অনেকটা পাতলা লাগছে। আমি এনাজের বাইকে আর তন্নি তায়াং ভাইয়ের বাইকে উঠলো। কিছু দূর যাওয়ার পর বাইক থামলো একটা বিরিয়ানি হাউসের সামনে। এত রাত হয় এই একটাই খোলা ছিল। বাইক থেকে নেমে আমরা সবাই ভেতরে ঢুকলাম। একটা ছেলে এসে চেয়ার টেবিল পরিষ্কার করে দিতেই আমরা বসে পড়লাম। তায়াং ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল, আমিও এখন দেখবো তুই কত বিরিয়ানি খেতে পারিস। তোকে বিরিয়ানির ডেকচিতে বসিয়ে দিব। মান সম্মান তো কিছু রাখলি না আমার। ভাইয়ার কথা শুনে আমি কপাল কুঁচকে এদিক সেদিক দেখতে লাগলাম। এনাজ ও তন্নি দুজনেই মুখ টিপে হাসছে। আমি ওদের দিকে চোখ পাকিয়ে তাকাতেই ওরা মুখে হাত দিয়ে ফেললো। ছোট্ট একটা দোকান, ভেতরে 3টে টেবিল, প্রত্যেকটা টেবিলে 4টা করে চেয়ার। ছোট হলেও সবকিছু গোছানো ও পরিষ্কার। আমরা বসার মিনিট খানিক পর দোকানের সাহায্যকারী ছেলেটা এসে জিজ্ঞেস করলো, ভাই, আপনাকেও কি দিমু? এনাজ হাসি মুখে বলল, চা প্লেট খাচ্ছি। হাফ নাকি ফুল? ফুল দাও। আচ্ছা, আপনারা একটু বহেন, আমি এখনই লইয়া আইতেছি। ছেলেটা ভেতরের দিকে চলে গেল। কিছু সময় পর 4 প্লেট কাচ্চি নিয়ে ফিরে এলো। বিরিয়ানির ঘ্রাণে পেটটা মোচড় দিয়ে উঠল। খিদেটা আবারও জেগে উঠেছে। পাশের একটা ফিল্টার থেকে পানি নিয়ে সবাই হাত ধুয়ে এলাম। বিরিয়ানির সাথে অর্ধেক কাটা পেঁয়াজ, আস্ত একটা কাঁচা মরিচ, 1 পিস লেবু ও 2 পিস শসা। ঘ্রাণই অর্ধেক পেট ভরে গেছে, যার জন্য আমি পুরো প্লেট সাবার করতে পারিনি। অর্ধেক খেয়ে আমার পেট পুরো ঢোল। আমি 1 পিস গোস্তের কিছুটা অংশ ছিঁড়ে মুখে দিয়ে ভয়ে ভয়ে তায়াং ভাইকে বললাম, আমি আর খেতে পারবো না। তায়াং ভাইয়া কাঁচা মরিচে একটা কামড় দিয়ে আমার দিকে তাকিয়ে কচকচ শব্দে চাবাতে লাগলো, যার মানে হলো তাকেও এখন আমি এই কাঁচা মরিচের মতো চিবিয়ে খাবো। শান্ত গলায় বলল, মায়ের খেতে না চাইলে চুপচাপ খেয়ে নে। আমি আর খেতে পারবো না। আমার কথা শুনে এনাজ বলল, তন্নিও আমার সাথে সুর মিলিয়ে বলল, আমিও খেতে পারবো না ভাইয়া, পেট ভরে গেছে। এতগুলো কে নিতে বলেছিল তোমাদের? আমাদের জন্য হাফ প্লেট করে নিতে। তায়াং ভাইয়া বলল, আমার মান সম্মান তো কনসার্টে খেয়ে এসেছিস, তা খেয়েই তো পেট ভরে গেছে। এখন বিরিয়ানি খাবি কি করে? তবে তোরা খাবি না তো তোদের ঘাড়ে খাবে। এমন ভাবে একজন বিরিয়ানির কথা বলেছে যেন বাপের জন্মে বিরিয়ানি খায়নি। জলদি খা, নয়তো আমার হাত চলবে। এনাজ বলল, থাক তাই জোর করিস না, এগুলো জোর করে খাওয়ার মতো জিনিস না। পরে দেখা যাবে বেশি খাওয়ার জন্য অসুস্থ হয়ে যাবে। তুই এদের চিনিস না? এটা ডায়েট করে, খেলে তো মোটা হয়ে যাবে, তখন ফিগার নষ্ট হয়ে যাবে না। এর জন্য খেতে চাইছে না। তায়াং ভাইয়া, তোকে এসব কে বলেছে? কারো বলতে হবে না, আমি জানি। কথা না বলে প্লেট এদিকে দে। আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না। আমি শয়তানি হাসি দিয়ে বললাম, হইছে, আর ঢং করতে হবে না।
নিজে তো পুরো ডেকচি খেতে পারবি, তবে দেহের দিকেও একটু তাকাস। দিনকে দিন তো ফুলে ঢোল হচ্ছিস। হাতির মতো শরীর অলরেডি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে রুমের দরজা কেটে তোকে বের করতে হবে। তন্নি মুখ টিপে হেসে উঠল। এনাজ একবার আমার দিকে তাকিয়ে আর একবার তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো। তায়াং ভাইয়া বলল, আর একটা কথা বলবি তো সব তোকে খেতে হবে। জলদি দিলে খাবো, নয়তো তোকে খাওয়াবো। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ নিয়ে নে। আমরা দুজনেই সাইড করে খেয়েছি, বাকিগুলো ভালো আছে। খাবার শেষ হওয়ার পর আমরা আবার বাইকে চড়ে বসলাম। এবার বাইক থামলো বাসার গেটের সামনে। 10:30টার বেশি বাজে। এনাজ চলে যেতে চাইলে তায়াং ভাই রাগারাগি করলো। তায়াং ভাইয়ার রাগের কারণে রাতটা আমাদের বাসায় থাকার জন্য রাজি হলো এনাজ। রুমে ঢুকে সবকিছু খুলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে ফ্রেশ হয়ে গেলাম। আজ আর কিছু গুছোতে পারবো না। ফ্রেশ হয়ে আসতেই দেখলাম তন্নি ইতিমধ্যে বিছানা তৈরি করে ফেলছে। দুজনের মধ্যে মশারি টানানো নিয়ে কথা কাটাকাটি লেগে গেল। খালামুনি এসে এক দফা দুজনকে বকে গেল। এই রাত বিরাতে সামান্য জিনিস নিয়ে কথা কাটাকাটি করার জন্য। 2 সবার জন্য রাতে রান্না করে রেখেছিল, কিন্তু আমরা বাইরে থেকে খেয়ে এসছি কেন? খালামুনির বকা এক কান দিয়ে ঢুকিয়েছি, আর এক কান দিয়ে ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর আমি আর তন্নি একসাথে মশারি না টানিয়ে বিছানায় শরীর এড়িয়ে দিলাম। বিছানায় শুতেই শান্তির ঘুম এসে চোখে ভর করলো। কিন্তু আমি যদি জানতাম পরের দিন আমার জন্য কি অপেক্ষা করছে, তাহলে হয়তো এই স্বাদের ঘুম আমার আজই ছুটে যেত। বয়স আমার হইল 20 থিক্কা হইছি বুড়ি। পাড়ার লোকে গল্প করে আমার বয়স নিয়া। আমায় নাকি কেউ কোনোদিন করব না যে বিয়া। সারা ছাদে পাইচারি করে দাঁত ব্রাশ করছি আর বেসুরা গলায় চেঁচিয়ে গান গাইছি। মাঝে মাঝে আমার আবার এরকম বেসুরা গলায় জোরে জোরে চিল্লিয়ে গান গাইতে ভীষণ ভালো লাগে। ব্রাশটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে দাঁত ব্রাশ করে আমার গান গাওয়ার মুডটা নষ্ট করতে চাইছি না। আজ ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছি বলে ঘুমটাও জব্বর হয়েছে। ফ্রেশ মুডে থাকায় গান গেয়ে সেটাকে আরো চাঙ্গা করে নিচ্ছি। হঠাৎ পেছন থেকে একজন আমাকে বলল, কি করো বউ? আমি তোমাকে সারা বিল্ডিং এ খুঁজে হয়রান, আর তুমি এখানে? বউডাক শুনে হেরে গলার গান থামিয়ে চোখ দুটো বড় বড় করে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি বাড়িওয়ালার বড় নাতি ইফাত 2 হাত গুজে আমার দিকে অবাক ইমোজিটার মতো করে তাকিয়ে আছে। আমি কপাল কুঁচকে ইফাতকে জিজ্ঞেস করলাম, এই তোর বউকে? কেন তুমি? আমি তোর বউ কবে হলাম? কেন ভুলে গেছো নাকি? সত্যি ভুলে গেছি। তুমি না বলেছিলা দাদা ভাইয়ের থেকে ছাদের চাবি এনে দিলে তুমি আমাকে বিয়ে করবা? ওইটা তো কথার কথা ছিল। আমি জানি না, তোমার এখন আমাকে বিয়ে করতে হবে। কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। এর কথা শুনে আমার স্টক করার অবস্থা। পিচ্ছি ছেলে বলে কি বয়স মাত্র 10 বছর, সে নাকি আমাকে ভালোবাসে। এই পিচ্ছি বলে অবসর থাকলেই আমার সাথে আঠার মতো লেগে থাকবে। কয়দিন ধরে ওর মায়ের কাছে বায়না ধরেছে আমাকে ছাড়া নাকি বাঁচবেই না, বিয়ে করলে আমাকেই করবে। এতদিন শুধু আই লাভ ইউ করতো। সেদিন ছাদের চাবির জন্য পটিয়েছিলাম। সকালের দিকে যেদিন তাড়াতাড়ি উঠে যাই সেদিন আমি ছাদে আসি, তাই ওকে বলেছিলাম ওর দাদার থেকে চাবি নিয়ে আসতে। তখন এই পিচ্ছি পোলা একটা আজব শর্ত জুড়ে দিল। বলে কি না আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমাকে চাবি এনে দেবে। তখন বিষয়টাকে দুষ্টুমি ধরে আমিও বলেছিলাম ওকে ওকে বিয়ে করতে রাজি। তারপর যে এত কাণ্ড হয়ে যাবে তা যদি জানতাম তাহলে এই পিচ্ছি ছেলের থেকে 10 হাত দূরে থাকতাম। আমাকে চুপ থাকতে দেখে ইফাত আবারও জিজ্ঞেস করলো, তুমি আমাকে বিয়ে করবা না? আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কেউ আমার বাকশক্তি কেড়ে নিয়েছে। চোখ দুটো উল্টে 2 হাত কোমরে রেখে বললাম, আমি তোর কয় বছরের বড় তা কি তুই জানিস? সঠিক সময়ে বিয়ে হলে তোর সমান একটা ছেলে থাকতো আমার। কিন্তু আমার মা বাবা আমাকে বুড়ি বানাচ্ছে, তাই তো মনের দুঃখে গান গাইতেছি। কথাগুলো বলে জোরে চেঁচে আবার গান গাইতে শুরু করলাম। বয়স আমার হইল 20 থেকে হইছি বুড়ি। পুরো গান আর গাইতে দিল না। তার আগেই ছাদের দরজায় দাঁড়িয়ে তন্নি 2 হাত কানে দিয়ে চিৎকার করে বলল,
চুপ করো নোভা আপু, আমাকে অজ্ঞান করার ধান্দায় আছো নাকি? এই গান খোলা আকাশের নিচে গাইও না। আমি চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করলাম, কেন? তাহলে যে কাক তাদের দলের সদস্য মনে করে তোমাকে নিয়ে যাবে। তন্নি রে, আজ তোর খবর আছে। আমি দৌড়ে ওর কাছে যাওয়ার আগেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি আবার ইফাতের সামনে এসে দাঁড়ালাম, কাঠ কাঠ গলায় বললাম, তোর মায়ের কাছে বিচার দিতে হবে। বাচ্চা পোলাপাইন পেকে গেছে, তোরে যেন সামলে রাখে।